নমস্কার এভরিওয়ান, সমস্ত মার্কেট প্রেমী বন্ধুদের ইনভেস্ট বন্ধুতে স্বাগতম। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকের মার্কেট আপডেট, আর তার সাথে সাথে খুব ইনফরমেটিভ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো জানা অবশ্যই প্রয়োজন। তো সেই সমস্ত ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করে বেরিয়ে যাবেন না, তাহলে অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য বা ডেটা আপনারা মিস করে যেতে পারেন। তো আজকে আমরা নিফটি ফিফটিতে 0.17% মতো, অর্থাৎ 37 পয়েন্ট মতো আপ মুভ দেখেছি। তো ফ্ল্যাট টু পজিটিভ বলা চলে। সকালের দিকে একটা সময় বাজার খুবই নিচের দিকে চলে গিয়েছিল, তখন সবার পোর্টফোলিওর হালও খুব খারাপ হয়ে গেছিল। আশা রাখছি পরবর্তীতে মার্কেট ক্লোজ হতে হতে পোর্টফোলিও কিছুটা ঠিক হয়ে গেছে, কিছুটা রিভার্সাল নিয়েছে, রিকভার করে গেছে। তো এটা একটা ভালো সংকেত। যাই হোক, এরপর দেখুন নিফটি ব্যাংক নেগেটিভ সাইড ছিল। নিফটি ব্যাংকে 0.75% মতো ডাউন সাইডে ছিল। তার কারণ নিফটি ব্যাংকের মধ্যে আজকে খুব বড় একটা ব্যাংক খুব মারাত্মকভাবে ফল করে, খুব মারাত্মকভাবে ক্র্যাশ হয়ে যায় বলা চলে। প্রায় অনেকেই জানেন যে ইন্ডাসইন্ড ব্যাংক আজকে প্রায় 27% মতো ক্র্যাশ হয়ে গেছে। তো কি কারণে ক্র্যাশ হয়েছে, ক্র্যাশের পিছনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কারণ কি, সেই সম্বন্ধে অনেকেই হয়তো জেনে গেছেন কারণটা, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে আরো সহজভাবে আপনাদের আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা দেখতে থাকুন। এরপর নিফটি মিড ক্যাপ, সেখানে আজকে খুব ভালো একটা পজিটিভ আপ মুভ ছিল, 332 পয়েন্ট মতো, 0.67% মতো। নিফটি স্মল ক্যাপে আজকে নেগেটিভ ছিল, সেখানে 0.80% মতো, অর্থাৎ 1%-এর কাছাকাছি, 122 পয়েন্ট মতো নেগেটিভ ফল ছিল। এছাড়াও যদি আমরা দেখে নিই, আজকে টোটাল মার্কেটে অ্যাডভান্স স্টকের সংখ্যা, অর্থাৎ আপ মুভ দেখে যে সমস্ত স্টকগুলো, তার সংখ্যা ছিল 798, এবং নেগেটিভ স্টকের সংখ্যা, যারা ডাউন সাইড গেছে, যারা ডাউন মুভ দেখিয়েছে, তাদের সংখ্যা ছিল 1593টা। ঠিক আছে, এরপর যদি আমরা একটু সেক্টরিয়াল ইন্ডাইসিস গুলো দেখে নিই, চলুন দেখুন সেক্টরিয়াল ইন্ডাইসিস আজকে নিফটি রিয়েলিটিতে খুব বড় আপ মুভ ছিল। রিয়েলিটি আজকে খুব বড় বাইং হয়েছে, রিয়েলিটিতে 3.63% মতো। টোটাল ইন্ডেক্স 3.5%-এর উপর আজকে আপ মুভ দেখিয়েছে। এছাড়াও নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসে 0.64%, নিফটি মেটালে 0.53%, নিফটি এনার্জিতে 0.51%, নিফটি মিড ক্যাপে 0.42%, নিফটি ফার্মাতে 0.37%, নিফটি পিএসইউ ব্যাংক ফ্ল্যাট টু পজিটিভ ছিল, তাই ইনলাইন বলা চলে। এছাড়াও নেগেটিভ সাইডে ছিল আজকে নিফটি এফএমসিজি, ফ্ল্যাট টু নেগেটিভ বলা চলে, প্রায় ইনলাইনের কাছাকাছি 0.11% মতো। এছাড়াও নিফটি মিডিয়াতে ছিল 0.80% মতো নেগেটিভ, নিফটি অটো ছিল 0.34% নেগেটিভ, নিফটি আইটি ছিল 0.65%, 0.5%-এর উপর, আর নিফটি ব্যাংকে ছিল আজকে খুব বড় ফল, সেখানে 0.75% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো আজকে টপ গেনার টপ লুজার গুলো একটু দেখে নিই। আজকে টপ গেনারে ছিল ইন্ডিগেনি, 14%-এর উপর একটা খুব বড় হিউজ বাইং হয়েছে আজকে ইন্ডিগেনিতে। এছাড়াও টাটা কমিউনিকেশন ছিল 8.5%-এর উপর বাইং, খুব বড় আপ মুভ। এছাড়াও ভারতী হেক্সাকম, সেও 8.5% মতো। এছাড়াও চেন্নাই পেট্রোতেও 7.5% মতো খুব সুন্দর একটা বাইং সাইড আপ মুভ ছিল। এছাড়াও পেটিএম এ 7% প্লাস একটা বাইং সাইড আপ মুভ ছিল। তো এই সমস্ত কোম্পানির ইনভেস্টরদের জন্য আজকে খুব ভালো দিন ছিল। এছাড়াও আজকে টপ লুজার গুলো একটু দেখে নিই। টপ লুজারে আজকে প্রথম লিস্টেই ছিল ইন্ডাসল্যান্ড ব্যাংক। তো ইন্ডাসল্যান্ড ব্যাংকের ইনভেস্টরদের অবস্থা আজ খুবই খারাপ ছিল, যাদের পোর্টফোলিওতে ইন্ডাসল্যান্ড ব্যাংক ছিল তাদের আজকে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তার কারণ একদিনে 27%-এর ফল কোনো ছোটখাটো ফল নয়, বিরাট বিরাট ফল। তো এটা একদম অকল্পনীয়। তো এখানে মার্কেটে সবকিছুই সম্ভব, এটা সেটাই প্রমাণ করে। এছাড়াও নিভামাতে ছিল। ইন্ডাসল্যান্ড ব্যাংকে কি কারণে কি হয়েছে সে নিয়ে ডিটেলস আসছি। নিভামাতে
7% মতো নেগেটিভ সাইড। এছাড়াও জেনসার টেকনোলজি এবং ত্রিবেণী টারবাইনে 6% করে নেগেটিভ সাইড, আর কাবে ছিল 5% মতো। ঠিক আছে, এবার চলে যাই আজকের এফআইআই ডিআইএস এর বাইং সেলিং এর চার্টে। আজকে এফআইআই প্রতিদিনের মতো একইভাবে সেই ঘুম থেকে ওঠা, এফআইআই এর সেলিং দেখা, খাওয়া দাওয়া করা, নিজের কাজ করা, অফিস করা, অথবা যে যা কাজ করে বিজনেস করা বা আরো বিভিন্ন রকম কাজ করে এফআইআই সেলিং দেখে আবার রাতের বেলা খেয়ে শুয়ে পড়া, এটাই হয়ে গেছে প্রতিদিনের রুটিন। যাই হোক, সেখানে যদি দেখা যায় আজকে এফআইআই 2824 কোটি টাকা সেলিং করেছে টোটাল ক্যাশ মার্কেটে। তার সপক্ষে আমাদের ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টররা 2002 কোটি টাকার বাইং করেছে। তো নেট অনুযায়ী 822 কোটি টাকার সেলিংই দেখা যাচ্ছে। এবার চলে যাই আজকের বড় খবরটার দিকে। দেখে নিন ইন্ডাসল্যান্ড ব্যাংকের ফলিং হওয়ার কারণ। ইন্ডাসল্যান্ড ব্যাংক একদিনে 27% পড়ে যাওয়ার সব থেকে বড় কারণ এটাই। এর আগে আমরা একটা খবর পেয়েছিলাম, একটা খবর দেখেছিলাম, সেখানে দেখা গিয়েছিল যে ইন্ডাসল্যান্ড ব্যাংকের টপ ম্যানেজমেন্ট থেকে সিএফও যিনি আছেন তিনি কি করেছেন, তিনি টপ ম্যানেজমেন্ট থেকে হঠাৎ করেই রিজাইন করে দিয়েছেন। ঠিক আছে, তো সেটা খুব খারাপ একটা খবর ছিলই। তো তার কারণে তো আজকে স্টকটা একটু নেগেটিভ দেখানোই স্বাভাবিক ছিল। তার উপর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চলে এসছে এই খবরটা। তো এটাই আজকে সব থেকে বড় ইন্ডাসল্যান্ড ব্যাংকের ফলিং হওয়ার সব থেকে বড় কারণটা যদি ডিটেলসে দেখে আমরা বুঝতে পারবো। এখানে কি বলা হচ্ছে, 1580 কোটি টাকা ডিসকারেন্সি ইন ইটস ডেরিভেটিভ পোর্টফোলিও, অর্থাৎ মার্কেট সেগমেন্টে, আমাদের শেয়ার মার্কেট সেগমেন্টে ইন্ডাসল্যান্ড ব্যাংকের পোর্টফোলিওতে যে ডেরিভেটিভস আছে সেখানে 1580 কোটি টাকার গোলমাল তথ্য একটা দেখানো হয়েছে। এটা কত বছর আগের, এটা 7 বছর আগের গোলমাল, সেটা এখন দেখানো হচ্ছে, সেটা এখন প্রকাশ্যে আসছে। তো এটা পুরো ব্যাংকের যে নেটওয়ার্থ আছে, অর্থাৎ পুরো ব্যাংকের যে বাজার মূল্য আছে তার 2.35%। ঠিক আছে, এটা খুব ছোটখাটো নয়, বড় একটা পার্সেন্টেজ টোটাল নেটওয়ার্থের। তো সেটার গোলমাল মানে একটা বড় গোলমাল, 1580 কোটি টাকার ফ্রডের মতো একটা বিষয়, ভুল তথ্য দেওয়া হয়ে যায়। তো এটাতেই ইনভেস্টররা খুব হতাশ হয়, নিরাশ হয়। ডিআইআই থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড, এফআইআই সকলেই এই খবরটার পর হু হু করে সেলিং করতে থাকে। তো সেই কারণেই একবার প্রথমে এসে 20%-এর লোয়ার সার্কিটে আটকে গিয়েছিল, সেখান থেকে সার্কিট আবার খোলার পর 25%-এ আসে, 25% থেকে একদম 27%-এর সকাল থেকেই ফল শুরু হয়েছিল। তো এত বড় ফল মার্কেট ক্লোজ অবধি হয়ে যাবে সেটা কেউ বুঝতে পারেনি। যাই হোক, তো ইন্ডাসল্যান্ড ব্যাংকের টোটাল রিটার্ন যে ছিল, মানে 5 বছরের রিটার্ন যদি আমরা ধরি, 5 বছর টোটাল রিটার্ন যে ছিল, সেই পুরো রিটার্নটা আজকে একদিনে ইরিজ করে দিয়েছে, পুরো রিটার্নটা একদিনে শেষ করে দিয়েছে ইন্ডাসল্যান্ড ব্যাংক। ঠিক আছে, তো এটা এই কোম্পানির ইনভেস্টরদের জন্য সত্যিই খুব খারাপ একটা খবর। তো 1 বছরের রিটার্ন থেকে নেগেটিভ তো বটেই, 5 বছরের রিটার্নও পুরো ফ্ল্যাট হয়ে গেছে, নো প্রফিট। ঠিক আছে, তো ব্রোকারেজ হাউসগুলো কিরকম ভাবে রেটিং দিয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক আরো ডিটেলসে, আরো ভালো করে বোঝা যাবে। তো এখানে মতিলাল ওসওয়াল নিউট্রাল রেটিং দিয়েছে, 925 টাকা টার্গেট প্রাইস দিয়েছে, আর তার সাথে সাথে 2.7% মতো ডাউন সাইড বলেছে। এছাড়াও ড্যাম ক্যাপিটাল সেও নিউট্রাল রেটিং দিয়েছে, 920 টাকার টার্গেট প্রাইস, আর তার সাথে 2.2% মতো ডাউন সাইডের রেটিং দিয়েছে। এছাড়াও আইআইএফএল সিকিউরিটিজ সে অ্যাড করবার রেটিং দিয়েছে, অর্থাৎ আইআইএফএল সিকিউরিটিজ হয়তো তার ইনভেস্টরদেরকে ট্র্যাপ করতে চাইছে। যাই হোক, এখন তো এটাই বলবো, তাছাড়া আর কি বলবো। এখানে বাইং সেলিং কোনো রেকমেন্ডেশন নেই, বা কোনো ব্রোকারেজ ফার্মের সাথে আমার কোনো শত্রুতা নেই।
তো এই অবস্থায় এইরকম অ্যাড করার রেটিং দিচ্ছে বলে আমি বললাম, কথাটা মজার সাথেই বললাম। 910 টাকার টার্গেট প্রাইস দিয়েছে, আর তার সাথে 1.1% মতো ডাউনগ্রেড করেছে। এছাড়াও মর্গান স্ট্যানলি কি করেছে, ইকুয়াল ওয়েটে দিয়েছেন, 900 টাকার টার্গেট প্রাইস দিয়েছেন আর 0.1% মতো ডাউন সাইড দিয়েছেন। কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস সে কি করেছে, 850 টাকার টার্গেট প্রাইস দিয়েছে, তার সাথে -5.6% মতো ডাউন সাইড রেটিং দিয়েছে। সব থেকে বড় ডাউন সাইড রেটিং যে দিয়েছে সেটা হলো নিউভামা ইনস্টিটিউশনাল ইকুইটিস। সে কি করেছে, 750 কোটি টাকার টার্গেট প্রাইস দিয়েছে, রিডিউস করবার রেটিং দিয়েছে, তার সাথে সাথে একেবারে 16.7% মতো ডাউন সাইডের রেটিং দিয়েছে। ঠিক আছে, তো ডাউন সাইড রেটিংও খুব বড় রেটিং দিয়েছে নিউভামা। তো সেখান থেকে এছাড়াও এই খবরটা দেখে সবাই হতচকিত হয়ে গেছে, তো সেই কারণে আজকে হু হু করে বিক্রি করা হয়, সেলিং করা হয়। তো এই ছিল ইন্ডাসইন্ড ব্যাংকের ইন ডিটেলস। এরপর চলে আসি আরো একটা দারুণ খবরে। দেখুন এখানে মর্গান স্ট্যানলি, এইটা একটা ব্রোকারেজ ফার্ম, খুব নাম করা একটা বড় সড়ো ব্রোকারেজ ফার্ম। মর্গান স্ট্যানলি এখানে কি বলছেন, মর্গান স্ট্যানলি এক্সপেক্ট ইন্ডিয়া টু রিকভার লস্ট গ্রাউন্ড থ্রু 2025, সেজ মার্কেট লুকস অ্যাট্রাকটিভ। তো মর্গান স্ট্যানলি এখানে কি বলছেন, ইন্ডিয়ার মার্কেট কি করবে, এই লস্ট গ্রাউন্ড থেকে যেভাবে পড়ে আছে সেখান থেকে রিকভার করবে 2025-এর সেকেন্ড হাফে। আর এই মার্কেট এখন কি হয়েছে, খুব অ্যাট্রাকটিভ হয়ে আছে। তার কারণ কি কি বলছেন তিনি সেটাও দেখাচ্ছি, দেখে নিন। এখানে ইন্ডিয়াস লং টার্ম স্টোরি ইন্ট্যাক্ট। এখানে মর্গান স্ট্যানলি কি বলতে চাইছেন, মর্গান স্ট্যানলি এক্সপেক্ট India is gain a larger share in global output over coming decades. তো আগামী কয়েক ডিকেডসে ইন্ডিয়া গ্লোবাল মার্কেটে খুব লার্জার একটা শেয়ার আউটপুট বার করবে, মানে রপ্তানি বা আমদানিতে খুব বড় সড়ো একটা ভূমিকা নেবে। এছাড়াও তিনি এখানে আরো কয়েকটা কি পয়েন্ট বলছেন, সেই পয়েন্টগুলো ধরুন। এখানে তিনি যে পয়েন্টগুলো, যে ফ্যাক্টরগুলো বলছেন, তার মধ্যে একটা সবচেয়ে বড় ফ্যাক্টর হলো আমাদের পপুলেশন, অর্থাৎ আমাদের জনসংখ্যা কি গ্রোয়িং পপুলেশন, অর্থাৎ বৃদ্ধি হয়েই চলেছে। ঠিক আছে, এছাড়াও স্টেবল একটা ডেমোক্রেসি আছে, অর্থাৎ একটা স্থিতিশীল গণতন্ত্র আছে। ঠিক আছে, এছাড়াও আর কি আছে, ম্যাক্রোনমিক্যাল স্টেবিলিটি। আর কি কি আছে, ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার। আমাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ গঠনমূলক সমস্ত কাজকর্মগুলো খুব দারুণভাবে ইমপ্রুভ হচ্ছে। এ রাইজিং এন্টারপ্রেনিউরিয়াল ক্লাস অ্যান্ড বেটার সোশ্যাল আউটকাম। তো আমাদের সামাজিক আউটকামও খুব ভালো। তো এখানে যে কয়েকটা কি পয়েন্ট বলেছেন সত্যি সেগুলো খুব দারুণ ইন্ডিয়াতে। এক তো গ্রোয়িং পপুলেশন, জনসংখ্যার বৃদ্ধি, তার সাথে সাথে খুব ভালো একটা ডেমোক্রেসি, তার সাথে সাথে ম্যাক্রোনমিক্যাল স্টেবিলিটি। ঠিক আছে, আমদানি রপ্তানিতে আমাদের গ্রোথ খুব ভালো। এছাড়াও বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার, যেমন ধরুন আপনার রেলওয়ে থেকে শুরু করে রোড কনস্ট্রাকশন, এছাড়াও বিভিন্ন রকম নতুন নতুন কোম্পানি, নতুন নতুন ফার্ম, নতুন নতুন সেক্টরে ইন্ডিয়া পা রাখছে। সেখান থেকে একটা খুব ভালো গ্রোথ আসছে। তো অল ওভার পার্সপেক্টিভে যদি আমরা দেখতে যাই, তো ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেটও এই জন্য খুব ভালো। তো সেই কারণে মর্গান স্ট্যানলি এখানে এক্সপেক্ট করছেন যে আমরা 2025-এর সেকেন্ড হাফ থেকে খুব ভালো একটা আপসাইড ওভার মানে আউটকাম দেখতে পাবো। ঠিক আছে, এছাড়াও ইনি এখানে আরও ডিটেলসে কি বলার চেষ্টা করছেন, এখানে ইনি বলছেন যে উই এক্সপেক্ট জিডিপি অ্যাট 6.3% ইন FY25, অর্থাৎ আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ার 25 মানে 2025-এ জিডিপি গ্রোথ কত হতে পারে, 6.3%। আর FY26-এ কত হতে পারে, 6.5%, 6.5% মতো ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ বাড়তে পারে জিডিপি গ্রোথ। এছাড়াও ম্যাক্রো স্টেবিলিটি, ওই ম্যাক্রোনমিক্যাল স্টেবিলিটি, সেটা তো আগের পয়েন্টেই দেখালাম। তো এই সমস্ত খুব ভালো ভালো গ্রোয়িং কারণ থাকার জন্য ইন্ডিয়ার গ্রোথ
ফিউচার লেভেলের গ্রোথ খুব দারুণ। তো সেই কারণেই মর্গান স্ট্যানলি বলছেন যে এখন এই ইন্ডিয়ার এই মার্কেট খুব অ্যাট্রাকটিভ আছে। তো বন্ধুদের আর এই খবরটা একটু যদি দেখে নেন, এখানে মর্গান স্ট্যানলির মিস্টার রিদাম দেসাই কি বলছেন, ইনি মর্গান স্ট্যানলির এমডি, ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ ইকুইটি স্ট্র্যাটেজিস। ইনি এখানে কি বলার চেষ্টা করছেন, ইন্ডিয়ান মার্কেট টু আউট পারফর্ম, অর্থাৎ এখানে মানে আগামী দিনে ইন্ডিয়ান মার্কেট আউট পারফর্ম করতে পারে, মানে বাকি সমস্ত মার্কেটের থেকে ইন্ডিয়ান মার্কেট খুব ভালোভাবে আউট পারফর্ম করতে পারে। এছাড়াও বিলিভ রিটেল ইনভেস্টর উইল নট গিভ আপ, অর্থাৎ মানে উনি বিশ্বাস করেন যে রিটেল ইনভেস্টররা নট গিভ আপ, মানে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে না বা খুব স্ট্রংলি একটা রিয়াক্ট করছে। তো এটা খুব ভালো একটা দিক। সত্যি রিটেল ইনভেস্টরদের স্ট্রংলি বিহেভ করাই দরকার। আর কি আছে এখানে, ইনি 3 নম্বর পয়েন্ট যেটা বলছেন সেটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে ইনি 3 নম্বর পয়েন্টে বলছেন ম্যাক্স আনসার্টেনিটি ইকুয়াল টু ম্যাক্স রিটার্ন, অর্থাৎ যখন আনসার্টেনিটি অর্থাৎ অনিশ্চয়তা খুব হাই লেভেলে চলে যায় তখন কিসের পসিবিলিটি থাকে, খুব হাই রিটার্নের পসিবিলিটি থাকে। ঠিক আছে, এটা সত্যি খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তো এখন ঠিক সেটাই চলছে। এছাড়াও ডেড ইনফ্লো ইনটু ইন্ডিয়া হ্যাভ পিক আপ। ঠিক আছে, তো ডেড ইনফ্লো অর্থাৎ মানে ডেডের মাধ্যমে, মানে লোন বা অন্যান্য কিছুর মাধ্যমে মার্কেটে ইনফ্লো লিকুইডিটি খুব ভালো আছে, সেটা ইন্ডিয়াকে খুব উপরের দিকে নিয়ে যেতে পারে। এছাড়াও বুলিশ অন স্মল অ্যান্ড মিড ক্যাপ। তো বেশিরভাগ রিটেল ইনভেস্টরদের আমাদের কাছে স্মল মিড ক্যাপের স্টকগুলোই সব থেকে বেশি থাকে। তো সেখানেও ইন্ডিয়া এখন রিটেল ইনভেস্টররা খুব বুলিশ আছে। ঠিক আছে, এখন এই মুহূর্তের সেন্টিমেন্ট অনুযায়ী হয়তো ইনভেস্টররা একটু খারাপ সিচুয়েশান বা খারাপ সময় ফেস করছে, কিন্তু আবার যখন মার্কেট আস্তে আস্তে রিকভার করবে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। সব কিছু প্রতিটা স্টক তার নিজের যে পিক লেভেল ছিল, যেখানে টপ বানিয়েছে, সেখানে আবার নতুন করে ফিরে যাবে। তারপর থেকে মার্কেটে আবার পুরানো দিনের মতো ইনভেস্টররা আসতে থাকবে আর আমাদের ইন্ডিয়ান মার্কেটকে ভবিষ্যতে খুব উপরের দিকে একটা বুস্ট আপ করবে। তো সমস্ত বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, পরবর্তী ভিডিওতে আমি আরও বিশেষ কিছু ইনফরমেশান নিয়ে, তার সাথে সাথে বিভিন্ন স্টক নিয়ে আরও ইন ডিটেলস আলোচনা করব। তো এই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিও দেখছেন, তার সাথে সাথে চ্যানেলটাকে প্রতিটা ভিডিওতে একটু লাইক করে নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর নিজের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা হিট করে অল হিট করে রাখবেন, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান, প্রত্যেকটা ভিডিও আসা মাত্রই আপনার কাছে আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি এই ভিডিও। মার্কেটে থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টমেন্ট দেখতে থাকুন।